নমস্কার, আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকের আমাদের গল্প বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি কোঠাবাড়ির ইতিহাস। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। সন 1240 সাল, সকালবেলা, কাল দোল পূর্ণিমা। কালীপদ চৌধুরী ব্যস্ত হইয়া উঠিয়াছেন। খই দই খাইয়া তিনি এখনই রওনা হইবেন। অক্ষয় মিস্ত্রিকে ডাকিয়া আনিয়া কোঠাঘরের আনুমানিক ব্যয় ঠিক করিতে হইবে। রামতরণ বারুজ্যে কৃষ্ণনগর কোর্টের নকল নবিশ। গ্রামে অগাধ পয়সা প্রতিপত্তি। 2 পয়সা করিয়াছেন, গোলাপালা জমি জমাও করিয়াছেন। ছুটিতে রামচরণ বাড়ি আসিয়াছেন। চণ্ডীমণ্ডপে বসিয়া তামাক টানিতেছেন সকালবেলা। কালীপদ চৌধুরীকে দেখিয়া কহিলেন, তা হে কালীপদ, তা কোথায় চললে? আগে কাকা, অক্ষয় মিস্ত্রিকে ডাকতে যাচ্ছি একবার। অক্ষয় মিস্ত্রি? কেন গো, কি হবে তাকে? কালীপদ আসিয়া বসিলেন চণ্ডীমণ্ডপের দাওয়ায়। বলিলেন, বাহ, এবার মিত্রে গাছটাতে খুব বোল হয়েছে দেখছি। বসন্তের সকাল, একটু একটু ঠান্ডা বাতাস বহিতেছে। অম্রমুকুলের সুমিষ্ট সৌরভে ভরপুর। রামতারণ বলিলেন, আর বড় ভালো বোল হয়েছিল, কুয়াশাতে সব ঝাই পড়ে গেল। দেখো এবছর কি হয়। বোল তো ভালোই হয়, তবে টিকে থাকে না। যাকে, বসো বসো বাবা, বসো। এই সময় রামতারণের ভাইজি একটা কাঁসার সাগরিতে চাল ভাজা, নারকেল কোড়া ও খানিকটা গুড় লইয়া আসিয়া বলিল, জ্যাঠামশাই, আপনার খাবার, খেয়ে নেবেন কিন্তু। রামতারণ ব্যস্ত হইয়া বলিলেন, ও শৈলী, এই দেখ তোর কালীপদ দাদা এসেছে। যা তো বাড়ি গিয়ে তোর জ্যাঠাইমাকে বলগে, যা। কালীপদ বলিলেন, না না কাকা, আমি এইমাত্র খই দই খেয়ে বেরিয়েছি। আমায় যেতে হবে সেই পুবপাড়া। অক্ষয় মিস্ত্রিকে বাড়ি পাওয়া খুব দরকার। আপনি খান, আমি উঠি। না না না, বসো বসো। 2টি চাল ভাজা খেলে তোমাদের মতন ছেলে ছোকরা মানুষের আর অখিদে হবে না। যা শৈলী, যা নিয়ে আয় তো। ভালো হয়ে উঠে বসো না। তা বাবা, তুমি আজকাল সেই জমিদারি সেরেস্তাতেই কাজ করছো তো? আগে হ্যাঁ। একটু পরে শৈলী আরেক বাটি চাল ভাজা ও গুড় লইয়া আসিয়া কালীপদর সামনে রাখিয়া চলিয়া গেল। যে সময়ের কথা বলিতেছি, তখন পল্লীগ্রামেও অবিবাহিত কিশোরী মেয়ে গ্রামের তরুণ যুবক প্রতিবেশীর সহিত গুরুজনের সম্মুখে কথাবার্তা বলিতে পারিত না। শৈলী মেয়েটি বেশ স্বাস্থ্যবতী, দেখিতে শুনিতে ভালো, রং ও ফর্সা। চাহিয়া দেখিবার ও 2-1টি কথা কহিবার ইচ্ছা থাকিলেও কালীপদ সামলাইয়া গেলেন। রামতারণ জিজ্ঞাসা করিলেন, তারপর অক্ষয় মিস্ত্রির কাছে কি কারণে? আগে কাকা, 2টো পাকা ঘর করব ভাবছি। রামতরণ একটু বিস্মিত না হইয়া পারিলেন না। সেদিনের ছেলে কালীপদ, ওর বাবা পয়সা রাখিয়া যায় নাই মৃত্যুকালে। একটি অবিবাহিতা ভগিনী ও বিধবা মা লইয়া ওর সংসার। আজ 8-10 বৎসর কি করিয়া চালাইতেছে রামতরণ বারুজ্যে তাহার খবর রাখা আবশ্যক মনে করেন নাই। কিন্তু সেই কালীপদ আজ তাহার পৈতৃক আমলের চৌচলা খড়ের ঘর ছাড়িয়া পাকা বাড়িতে বাস করিবার স্পর্ধা করিতেছে। এত পয়সা ছোড়ার হাতে আসিল কিভাবে? রামতারণ বলিলেন, ও আচ্ছা কাকা, আপনি বলতে পারেন, 2খানা ঘর মাত্র, দরজা জানালা সামান্য একটু রোয়াক,
এতে আনুমানিক কত খরচ হতে পারে? মানে তাই যাচ্ছিলাম আর কি অক্ষয় মিস্ত্রির কাছে। তা আপনার কাছে আঁচ পেলে আর অত দূর যাই কেন? তাহলে যদি বলেন একটু। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, কাগজ কলম নিয়ে বসতে হচ্ছে, নিয়ে আসি, দাঁড়াও। কাগজ কলম আনিয়া হিসাবপত্র জুড়িয়া দেখা গেল 800 টাকার কমে ওরকম একখানি ছোট বাড়ি তৈরি হয় না। সব জিনিসের দাম বেশি। ইটের 1007 টাকা, 10.5 আনা সিমেন্টের বস্তা, রাজমিস্ত্রির মজুরি 10 আনা, পেটেল মজুরের 4 আনা হইতে 5 আনা। রামতরণ ভাবিয়াছিলেন খরচের হিসাব পাইলে ছোড়ার চুলবুলানি ভাঙিয়া যাইবে, কিন্তু দেখা গেল তাহা নয়। ছোড়া দমিল না, বরং বলিল, 800 টাকা তো, না হয় শখানেক টাকা এদিক ওদিক হতে পারে, কি বলেন? তাহলে কাকা পাঁজি দেখে একটা শুভ দিন দেখে দিন না, সূত্র ফেলা যাক। রামতরণ বলিলেন, তা একদিন হবে খন, কোঠা করছো, এ তো বড় আনন্দের কথা। তোমাদের উন্নতি দেখলে মনে বড়ই আনন্দ হয় বাবা। আর যদি তোমার বাবা বেঁচে থাকতেন, তা সবই ভাগ্য। কালীপদ রামতরণ বারুজ্যের পদধূলি লইয়া বলিলেন, আপনি আশীর্বাদ করুন কাকা, মাকে যেন অন্তত কোঠা ঘরে শোয়াতে পারি আপনাদের আশীর্বাদে। হবে হবে, সব হবে বই কি। তবে 1000 টাকা ট্যাঁকে গুজে তারপরে কাজে হাত দিও। দেখো যেন অর্ধেক হয়ে পড়ে না থাকে। বড় শক্ত কাজ, ছেলে মানুষ কিনা, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আগে কাকা আপনাদের সঙ্গে পরামর্শ করেই সব করব। আমার আর কে আছে আপনাদের ছাড়া? কত কষ্টে মানুষ হয়েছি বাবা মারা যাওয়ার পরে, সবই তো জানেন। কোনোদিন খাওয়া জুটেছে, কোনোদিন জোটেনি। ছেঁড়া কাপড় তালি দিয়ে মায়ে পয়ে পড়েছি, দুধ ঘিয়ের মুখ পর্যন্ত দেখিনি কোনোদিন। তা হ্যাঁ হ্যাঁ, তোমার ভগিনীটি তো প্রায় 11 বছরে পড়ল, আর তো ঘরে রাখা যায় না। এবার ওর একটা বিয়ের জোগাড় করো। পল্লীগ্রাম জায়গা, লোকে কি বলবে না বলবে। বাড়ি না হয় 2 বছর পরে করো, ভগ্নির বিবাহটা আগে দাও। হ্যাঁ, তাও সন্ধান করছি কাকা। যাকে ও বেলায় এসে বলবো। আচ্ছা, উঠি তাহলে এখন। কালীপদ চৌধুরী চলিয়া গেলেন। রামতরণ বারুজ্যের সকালটা মাটি হইয়া গেল। আজ আর কোনো কাজ করা চলিবে না। কি কুক্ষণে তিনি চণ্ডীমণ্ডপে তামাক খাইতে বসিয়াছিলেন। রামতরণ বারুজ্যে অন্যভাবেও 2-1 বাধা দেবার চেষ্টা করিয়াছিলেন। একবার মিস্ত্রিদের কাজ করা বন্ধ করিবার চেষ্টা করিয়াছিলেন, আর একবার অন্য কি একটা করিয়াছিলেন, কিন্তু কালীপদ চৌধুরীর কোঠা বাড়ি তাহাতে বন্ধ হয় নাই। গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করিলেন, বাস্তুপুজো ও সত্যনারায়ণের সিন্নির আয়োজন করিলেন। রামতারণ সেদিন তাহার কর্মস্থল গোয়ারিতে। বংশের প্রথম কোঠাবাড়ি। কালীপদ চৌধুরীর মা সেই রাত্রিতে এ ঘরে প্রথম শুইলেন। জ্যোৎস্না রাত্রি, বর্ষাকাল। মনে পড়িল এই বর্ষার দিনে খড়ের ঘরে জল পড়িত মটকা দিয়া। গরিব স্বামী কখনো সে দুঃখ ঘোচাইতে পারেন নাই। আজ উপযুক্ত ছেলে সে খড়ের চালার জায়গায় পাকা ঘর তুলিল। আজ যদি তিনি বাঁচিয়া থাকিতেন। এই দিনটি হইতে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাতব্বর হইয়া উঠিলেন। রামতারণের প্রতিদ্বন্দ্বী তিনি হইতে চাহেন নাই, কিন্তু গ্রামের লোক সালিশ মীমাংসা ইত্যাদি কার্যে তাহার সাহায্য চাহিতে লাগিল। বারোয়ারির চাঁদা আদায়ের ভার তাহার উপর আসিয়া পড়িতে লাগিল। ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হইয়া উঠিল। তিনি কাছারির নায়েবী পদে পাকাপোক্তভাবে বহাল হইয়া সুখ্যাতির সহিত উক্ত কার্য করিতে লাগিলেন।
মহিনা 20 টাকা বটে, কিন্তু রোজগার করিতেন 60-70 টাকা। যে সময় 9 শিকা উৎকৃষ্ট বালাম চাউলের মন, 10 আনা গব্যঘৃতের সের, 16 সের খাঁটি দুগ্ধ টাকায় একটি 2-3 সের ওজনের রোহিত মৎস্যের দাম বড়জোর 1 টাকা, সে সময় কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে অবস্থাপন্ন মাতব্বরের গৃহস্থ বলিয়া গণ্য কেনই বা না হইবেন? অবশেষে বেলপুকুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা হৈমবতীর সঙ্গে কালীপদ চৌধুরীর শুভ বিবাহ নিষ্পন্ন হইল। লক্ষ্মী যখন আসেন, কোন দিক দিয়া আসেন বোঝা যায় না। এই বিবাহের পর হইতেই কালীপদ চৌধুরীর অবস্থা খুব ভালো হইতে লাগিল। রামতরণ বারুজ্জে বৃদ্ধ হইয়া কার্যে অবসর গ্রহণ করিলেন। নকল নবিশের কাজে পেনশন নাই। তাহার অবস্থা পূর্বাপেক্ষা খারাপ হইয়া পড়িল। তবে একেবারে গরিব হইয়া তিনি কোনো দিনই পড়েন নাই, কারণ হুঁশিয়ার রামতরণ অনেক জায়গা জমি করিয়া লইয়াছিলেন। বছরের ধান গোলায় মজুদ থাকিত। কালীপদ চৌধুরীর একটি ছেলে ও 3টি মেয়ে। ছেলেটি গ্রাম্য পাঠশালায় পড়িবার পরে কিছুদিন বাড়ি বসিয়া জমিদারি সেরেস্তায় কার্য শিখিতেছিল, কিন্তু এক বন্ধুর পরামর্শে তাহাকে দূরবর্তী মহকুমার ইংরেজি স্কুলে ভর্তি করিয়া দেওয়া হইল। ইংরেজি লেখাপড়ার চাল তখন গ্রামে প্রবেশ করিয়াছে। 2-3টি ছেলে এন্ট্রান্স পাশও করিয়াছেন। রামতরণ বারুজ্জের বড় নাতি তাহাদের অন্যতম। 1280 সাল। কালীপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশেই হোমিওপ্যাথিক ডাক্তারি করিয়া 2 পয়সা উপার্জন করিতেছে। কালীপদ চৌধুরীর বয়স 64 কোঠায় ঠেকিয়াছে। রামতরণ বারুজ্জে অতি বৃদ্ধ অবস্থায় এখনো বাঁচিয়া আছেন, তবে নড়িয়া চড়িয়া বেড়াইবার আর ক্ষমতা নাই। তাহার ছেলেরা চাকুরি করিতেছে, আবার বাড়ি হইবে। সুকুমারের সময় নাই, সে পয়সাওয়ালা ডাক্তার। বৃদ্ধ কালীপদ চৌধুরী ছোটাছুটি করিয়া বেড়াইতেছেন, কোথায় চুন কোথায় সিমেন্ট। 2টি বড় সেগুন গাছ কাটাইয়াছেন সর্বপরামানিকের বাগানে। মুর্শিদাবাদ হইতে করাত টানিবার মিস্ত্রি ও ছুতোর মিস্ত্রি আনাইয়া সেই বাগানেই কাঠচেরাই ও দরজা জানালা করিবর্গা ইত্যাদি তৈরি হইতেছে। ছেলে বাড়ি দোতলা করিবে, পুজোর দালান তৈরি করিবে, পুকুর কাটাইবে। বৃদ্ধের উৎসাহের সীমা নাই। অতিবৃদ্ধ রামতরণ বলিলেন, এই কাকা, আমি কালীপদ। ও কালী, হ্যাঁ, এসো এসো, বসো। তা এখানে কি মনে করে? আগে শুনলাম আপনি নাকি কখানা পুরনো কড়ি বিক্রি করবেন। বাড়ি? কার বাড়ি? আগে বাড়ি না, কড়ি কড়ি, ওই ঘরের কড়ি বিক্রি আছে শুনলাম আপনার কাছে। কেন? সুকুমার বাড়িটা দোতলা করবে, আর বলছে পুজোর দালানটা করবে সঙ্গে সঙ্গে। সবই মহামায়ার কৃপা। যদি তাকে একবার আনা যায়। আর আমার তো এখন গেলেই হয়। আপনাদের কোলে পিঠে মানুষ হলাম, আমরাই বুড়ো হয়ে গেলাম, এখন ওদেরই সব। নাতি 2টো আছে ধুলো গুঁড়ো বংশের। আশীর্বাদ করুন যেন ওরা মানুষের মতো মানুষ হয়, বংশের নাম রাখে। হ্যাঁ হ্যাঁ, তা বসো বসো। সুকুমার হীরের টুকরো ছেলে, তা বাড়ি করবে বই কি। 2 পয়সা রোজগারও তো করছে। আর আমার ওই বাঁদরগুলোকে দেখো, মানুষ হলো না। তা পুরনো কড়ি আছে, নিয়ে যাও। ও আমার সেই পৈতৃক আমলের বাড়ির কড়ি। নাও নাও, নিয়ে যাও। দর একটা না হয় ঠিক করে দেব। কালীপদ বিদায় লইলে রামতরণ বারুজ্জে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন।
খাইতে পাইত না ওই কালীপদ চৌধুরী। ওর মা লোকের বাড়ি রাঁধুনির কাজ করিয়া ছেলেকে মানুষ করিয়াছিল। তিনি তো সবই জানেন। আজ তাহার ছেলে দোতলা কোঠা তুলিতেছে, আবার পুজোর দালান তুলিয়া দুর্গোৎসব করিবে বলিয়াও শাসাইয়া গেল। সবই অদৃষ্ট। 3 মাসের মধ্যে সুকুমারের দোতলা বাড়ি উঠিল বিস্তর ছোটাছুটির পর। একখানা মনের মতো বাড়ি তুলিতে সোজা হাঙ্গামা নয়। চুন সুরকি ইট কাঠ জোগাড় করিতে এই 3 মাস পিতাপুত্রের সময় স্নান নাই, সময় আহার নাই। খুব ধুমধামে গৃহপ্রবেশ হইল। রামতরণ বারুজ্যে চিরে দইয়ের ফলার করিয়া গেলেন। আবার সেই আশ্বিন মাসে সুকুমারদের বাড়ির প্রথম দুর্গোৎসবে খিচুড়ি মাংস খাইলেন, কবির গান শুনিলেন। পরপর এত আঘাত বোধহয় অতিবৃদ্ধ রামতারণের সহ্য হইল না। সেই অগ্রহায়ণ শীতকালের প্রথমেই সামান্য 2 দিনের জ্বরে তাহার দেহান্ত ঘটিল। সুকুমার পৈতৃক ভিটেতেই দোতলা বাড়ি উঠাইয়াছিল। তাহার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটি তোলেন ভিটাতে, যে বাড়িটা একসময় রামতারণ বারুজ্যের মনে কত ঈর্ষার সঞ্চার করিয়াছিল, সেই বাড়িটার আদর কমিয়া গেল। দোতলা বাড়ির পিছনে সেটা অনাদৃত অবস্থায় জিনিসপত্র রাখিবার ভাড়ার ঘর এবং 2 জন আশ্রিতা দুঃসম্পর্কীয় আত্মীয়ের শয়নঘর হিসেবে ব্যবহৃত হতে লাগিল। হ্যাঁ, কেবল একটি কথা, বাড়িতে সত্যনারায়ণ পুজো ও সিন্নি বিতরণ করা হইলে তাহা ওই পুরনো কোঠাবাড়িতেই হইয়া থাকে। সুকুমার ডাক্তার হিসেবে নাম করিল ভালো। অনেক দূর হইতে লোকে রোগী দেখাইতে আসে। যাহারা আসে তাহারা একবার ডাক্তারবাবুর নতুন দোতলা বাড়ি দেখিয়া যায়। পুজোর দালান তো গ্রামে মোটে ওই একটি। দুর্গোৎসবও ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না। সুকুমারের 2 সংসার। প্রথম পক্ষের কোনো সন্তানাদি হয় নাই। দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরপর 4-5টি ছেলে মেয়ে হইল। লোকে যে অনেক সময় গল্প করে, নিঃসন্তানা প্রথমা স্ত্রী স্বামীর বংশ রক্ষার জন্যই নিজের স্বামীর বিবাহের ব্যবস্থা করে। সুকুমারের জীবনে তাহা বাস্তব সত্যে পরিণত হইয়াছে। সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা পরমা সুন্দরী। অনেক খুঁজিয়া পাতিয়া কালীপদ চৌধুরী পুত্রের বিবাহ দিয়াছিলেন। বিবাহের পর 10 বৎসর কাটিয়া গেল। সন্তান সন্ততি বংশে একটিও আসিল না। সুন্দরী তরুবালার রূপ ফাটিয়া পড়িতেছে। খিড়কিতেই কালীপদ শখ করিয়া পুকুর কাটিয়া ঘাট বাঁধাইয়াছিলেন। পুকুর ঘাটে যখন বড় বউ নাহিতে নামে, ঘাট আলো করে রূপে। সেদিন রাত্রে তরুবালা স্বামীকে বলিল, একটা কথা রাখতে হবে। কি কথা? না না, বলো, রাখবে? না শুনে কি করে বলি রাখবো? তোমার আবার বিয়ে দেব। হ্যাঁ, এইটা একটা কথার মতন কথা বটে। একটা কেন, 2টো দাও। না না, ও চালাকি রাখো। মেয়ে আমি দেখে রেখেছি। ছেলেপুলে না হলে বংশ থাকবে কি করে? পয়সা করি রোজগার করছো কার জন্য তাহলে? কথাটা তো সত্যিই ভেবে দেখিনি। না, একটা বিয়ে করার দরকার সত্যিই পড়েছে দেখছি। দেখো, তুমি যতই চালাকি করো, আমি কিন্তু জানি বাবার মন খুব খারাপ। বংশে বাতি দিতে কেউ না থাকলে তার মন খারাপ হবারই কথা। তা এসব তোমার মনের কথা তো? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কি ভাবো আমি ঠাট্টা করছি? সুকুমার সেবার কথাটা যতই ঠাট্টা করিয়া উড়াইয়া দিক, অবশেষে পুনর্বার বিবাহ তাহাকে করিতেই হইল। দ্বিতীয়া স্ত্রীর নাম নীরজা সুন্দরী। দেখিতে নিতান্ত মন্দ নয়, বেশ স্বাস্থ্যবতী ও শান্ত স্বভাব। বিবাহের 3 বৎসর পরে একটি কন্যা ও আরও 2 বৎসর পরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়া ডাক্তারবাড়ি আলো করিল। তরুবালা সর্বদাই দোতলার ঘরে ছেলেটি লইয়া বসিয়া থাকে।
কেহ আসিলে গর্বের সঙ্গে বলে, এই দেখো পিসি, আমার ছেলে। একবার একটা মন্থরা জুটিয়াছিল। সে বুড়ি পাশের বাড়ির শ্যামাপদ বারুজ্যের মা। বড়লোকের বউ তরুবালার খোসামত করিয়া কখনো দুধ, কখনো পাটালি, কখনো একখানা নতুন কাপড়, কখনো বা এক মুঠো সোনামুগের ডাল হাতাইয়া যাইত। সেদিন তরুবালা অমন বলিতেই বুড়ি বলিল, আহা, বড় বৌমার যা কাণ্ড। তরুবালা বলিল, কেন খুড়িমা? সতীন পর দেখা পেয়েছ, নিজের ছেলের সোয়াদ তো পেলে না। আহা মা, দুধের সোয়াদ কি ঘোলে মেটে? কেন? আহা মা, তোমার মুখের দিকে চাইলে কষ্ট হয়। কথায় বলে সতীন কাঁটা, তার খোকা, তাতে তোমার কি? বড় হয়ে কি ও তোমায় ভালো চোখে দেখবে? এই দিন হইতে তরুবালা তাহাকে এড়াইয়া চলিত। ক্রমে নীরজা সুন্দরী আরও 3টি পুত্র সন্তানের জননী হইল। কনিষ্ঠ পুত্রটি লেখাপড়ায় ভালো হইয়া উঠিল, সব পরীক্ষায় বৃত্তি পায়, সব বিষয় সমান জানে শোনে। গ্রামের মধ্যে অমন ছেলে দেখা যায় নাই ইতিপূর্বে। বৃদ্ধ কালীপদ তো নাতিকে পলকে হারায় এমনই অবস্থা। নাতির কথা সকলকে গর্ব করিয়া বলিয়া না বেড়াইলে তার দিন কাটে না। যে বৎসর ছেলেটি এন্ট্রান্স পরীক্ষায় বৃত্তি পাইল, সুকুমারের প্রথমা পত্নী তরুবালা সেবার বৈশাখ মাসে স্বামীর পায়ে মাথা রাখিয়া সৎ ছেলে মেয়েগুলিকে কাঁদাইয়া অকালে স্বর্গারোহণ করিল। তরুবালার মৃত্যুতে গ্রামের এমন লোক ছিল না যে চোখের জল ফেলে নাই। 1310 সালের বৈশাখ মাস সেটা। তারপর অনেক দিন কাটিয়া গেল, অনেক সুখ দুঃখের ঝড় বহিয়া গেল সংসারের উপর দিয়া। সুকুমারের ছেলে অনাথ বন্ধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পাইয়া দিল্লি চলিয়া গেল। অন্য 2টি ছেলের মধ্যে একটি উকিল ও অন্যটি ডাক্তার হইয়া কলিকাতায় প্র্যাকটিস শুরু করিয়া দিল। কারণ দেশে নিজের বাবা পয়সাওয়ালা ডাক্তার, ডাক্তারি শিখিয়া ছেলে সেখানে বসিলে কোনো লাভ নাই। সুকুমারও ভাবিল, অনেক দিন হইতেই কলিকাতায় ডাক্তারি প্র্যাকটিস করিবার যে শখটা ছিল, নিজের ছেলের মধ্যে দিয়ে সেটা সার্থক করিয়া তোলা যাক। কালীপদ চৌধুরী এখন অতি বৃদ্ধ, বিশেষ নারীতে চড়িতে পারে না। নাতবউয়েরা সেবা করিলে খুব ভালো লাগিত বৃদ্ধর, কিন্তু একাল পড়িয়া গিয়াছে নাতবউয়েরা স্বামীর সঙ্গে বাসায় বাসায় ঘোরে। যদি কোনো নাতবউ কখনো আসে গ্রামের বাড়িতে 2-1 সপ্তাহের জন্য, কালীপদ তাহাকে পাইয়া বসেন, যত গল্প তাহার সঙ্গে। সে বেচারিকে কাজ করিতে দিবেন না, তাহার নিজের ছেলেপুলেদের তদারক করিতে দিবেন না, কেবল বলিবেন, বসো দিদি বসো। এই শোনো, তোমার শ্বশুর যখন ছোট ছিল, অর্থাৎ কেবল সুকুমারের গল্প। বৃদ্ধ বললেন, বুঝলে দিদি ভাই, সুকুমার আমার বংশের চূড়ো। তারপর বললেন, আগে কিরকম খড়ের ঘর ছিল, তিনি হাতে সামান্য কিছু জমাইয়া পুরনো কোঠাঘরটি করেন। 2 কুঠুরি ছোট্ট বারান্দা, সে কি আনন্দ উৎসাহের দিনই গিয়েছে। চিরদিনের খড়ের ঘর ঘুচাইয়া প্রথম পাকা বাড়ি করার আনন্দ, গ্রামের লোকের চোখে প্রথম বড় হওয়া, অনেক লোকের প্রশংসা, অনেক লোকের ঈর্ষা অর্জন করা। জীবনে একটা কিছু করা হইল এই প্রথম, বংশের প্রথম কোঠা বাড়ি। তোমার তোমার দিদি শাশুড়ি, বুঝলে, আজ যদি বেঁচে থাকতো। নাতবউ ঠাট্টা করিয়া বলে, তা তা কোন পক্ষের কথা বলছেন দাদু? আপনাদের সময় তো নাকি। হ্যাঁ, ও সে আবার কি? ও হ্যাঁ হ্যাঁ, তা
তা এক পক্ষই ছিল, এখন এই আর এক পক্ষ হয়েছে। এমন টুকটুকে বলিয়া নাত বউয়ের গাল টিপিয়া দেন। নাত বউ বলে, ও দাদু, এবার চলুন না, আপনাকে বাসায় নিয়ে যাব। না দিদি, সে বয়স আর কি আছে? এখন গাড়িতে উঠতে নামতে ভয় হয়। তারপর অনেক বছর কাটিয়া গেল। ১৩৪০ সাল। স্বর্গত কালীপদ চৌধুরীর পৌত্র অনাথ বন্ধু এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে বড় চাকুরে। পেনশন লইবার সময় এখনো হয় নাই, তবে খুব বেশি দেরিও নাই। বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট, অন্য দুটি ছেলে এখনো ছাত্র। অনাথ বন্ধুর পিতা সুকুমার এখন বৃদ্ধ। ছেলেরা এখন আর তাহাকে ডাক্তারি করিতে দেয় না। লেক রোডের ধারে হাল ফ্যাশনের তেতলা বাড়ি সম্প্রতি শেষ হইয়াছে। দুই ছেলের নামে পাশেই কয়েক কাঠা জমি আগেই অনাথ বন্ধু কিনিয়া রাখিয়াছিল। গৃহপ্রবেশের দিন অনেক বড় বড় চাকুরে, এমনকি কয়েকজন সাহেবভূষো নিমন্ত্রিত হইয়া আসিলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই হইল। অনাথ বন্ধুর প্রতিজ্ঞা ছিল, কলিকাতায় বাড়ি না করিয়া বড় ছেলের বিবাহ দিবেন না, নতুবা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের বিবাহের সম্বন্ধ কত বড় বড় ঘর হইতে আসিতেছিল। এইবার বাদুর বাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সহিত শুভ দিনে পুত্রের বিবাহ দিয়া অনাথ বন্ধু হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। বৃদ্ধ সুকুমার ডাক্তার এই উপলক্ষে দেশের বাড়ি হইতে সেই যে কলিকাতার বাড়িতে আসিয়াছিলেন, আর ফিরিয়া যান নাই, ছেলেরা যাইতে দেয় নাই। নববিবাহিতা পৌত্র অরুণ বলিল, দাদু, কেমন বাড়ি হয়েছে? বৃদ্ধ সুকুমার বলিলেন, এ তো বেশ চমৎকার। হ্যাঁ, আর তুমি কিন্তু দেশে ফিরো না, সেখানে মশা, ম্যালেরিয়া। তা বটে, তবেটা আবার কি শুনি দাদু? চলো চলো, আমার সঙ্গে যাবে সেখানে। শীতলক্ষা নদীর ধারে চমৎকার কোয়ার্টার। বেশ বেশ। তা হ্যাঁ দাদু, হাকিমি করে এসে সন্ধেবেলা এতদিন কি করতিস? আজ না হয় নাত বউ এলো। কেন? আরে পাশেই টেনিস কোর্ট, জেলখানার পাশেই। সরকারি ডাক্তার খুরশেদ আলী, সেকেন্ড অফিসার সার্কেল অফিসার দত্ত, জুট অফিসার আব্দুল সোভান, সবাই টেনিস খেলি। তোমার নাত বউয়ের অভাব অনুভূত হয়নি একদিনও। চলো দাদু, আমার সঙ্গে চলো। দাদু ভাই, গা ছেড়ে যেতে ইচ্ছা করে না। ওই গায়ে বাবা যেদিন খড়ের বাড়ি ঘুঁচিয়ে প্রথম দুটি মাত্র পাকা কুঠুরি তুললেন, সেদিনের আনন্দ ওই ভিটের মাটির বুকে লেখা আছে। বংশের প্রথম কোঠা ঘর, কত কষ্টের, কত আনন্দের জিনিস। ওই ভিটেটাতে আমার প্রথম স্ত্রী, তোমার বড় ঠাকুমা। এই সময় অরুণের ভাই তরুণ আসিয়া ডাকিল, দাদা, ওপরে যাও, টেলিফোনে কে ডাকছে। ১৩৫০ সাল। স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের ভিটা বন জঙ্গলে ঢাকিয়া গিয়াছে। দোতলা কোঠার দেওয়ালে বড় বড় ডুমুর ও অশ্বত্থ বৃক্ষ। লোকে বলে, ডাক্তারের ভিটায় দিন মানে বাঘ লুকাইয়া থাকতে পারে। গত ৮ বৎসর এ ভিটায় পুত্র ও নাতিরা কেহই আসে নাই। জানালা দরজার অনেকগুলি লোকে খুলিয়া লইয়া গিয়াছে। স্বর্গত কালীপদ চৌধুরীর তৈরি প্রথম আমলের সেই একতলা বাড়ির ছাদ কয়েক বছর বর্ষার জল খাইয়া ধসিয়া পড়িয়া গিয়াছে। জীর্ণ দেওয়াল দাঁড়াইয়া আছে মাত্র। সাপের ভয় আজকাল ডাক্তারের ভিটার ত্রিসীমানা কেহ মারায় না। আপনারা শুনছিলেন
বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি কোঠাবাড়ির ইতিহাস। কেমন লাগলো আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দিই তার সরাসরি নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস।